Assalamu alaikum, dear students. Welcome to English class in Firdaus Ali Khan Modern School and College. I'm here with you. That is presented by Hasnain Mohammad Imtiaz, Senior Teacher, English, Firdaus Ali Khan Modern School and College. Announcement of the lesson. আজকের যে পাঠ আমরা পড়তে যাচ্ছি, যে লেসনটা আমরা আজকে স্টাডি করতে যাচ্ছি, তার বিষয়বস্তু বা শিরোনামটা হচ্ছে কি ইংলিশ গ্রামারের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, আমরা এর আগের যে ক্লাসটা করেছি সেটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ছিল। এর মৌলিক যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছিল সেই ক্লাসে, এবং কিছু নিয়মও আমরা শিখেছিলাম, কিছু রুলস আমরা শিখেছিলাম। তো আজকেও আমরা বেসিক বিষয়টা নিয়ে আরো একটু আলোচনা করব, এবং আজকে নতুন কিছু আমরা রুলস শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলো আজকের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাসে আমরা কি শিখছি। লার্নিং আউটকামস, অর্থাৎ আজকের শিখন ফল হচ্ছে আফটার অবজার্ভিং দিস প্রেজেন্টেশন স্টুডেন্টস উইল বি এবল টু, দ্যাট মিন্স ইউ উইল বি এবল টু নো হোয়াট ইজ সাবজেক্ট এন্ড ভার্ব। সরি, তোমরা সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে বুঝতে পারবে, জানতে পারবে। ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই সাবজেক্ট ইন এ সেন্টেন্স, তোমরা কোনো একটা বাক্যের মধ্যে সাবজেক্টকে আইডেন্টিফাই বা শনাক্ত করতে পারবে, এবং পুট কারেক্ট ফর্ম অফ ভার্ব অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, এবং সাবজেক্ট অনুযায়ী তোমরা সঠিক ক্রিয়া নির্বাচন করতে পারবে কোনো একটা বাক্য সুসম্পন্ন হওয়ার জন্য। তাহলে দেখো আমরা সাবজেক্ট বলতে কি বুঝি প্রথমে জেনে নিই, চলো। হোয়াট ইজ সাবজেক্ট? A subject is a part of sentence that contains the person or thing performing the action, that is verb, in a sentence. তাহলে আমরা বুঝতে পারছি কি যে a subject is a part of sentence, সাবজেক্ট হচ্ছে একটা বাক্যের অংশ, that যেটা contains the person or thing performing the action or verb, যেটা ওই সেন্টেন্সের তোমার কি বলে কাজ বা অ্যাকশনটা সম্পন্ন করছে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে বাক্যের একটা অংশ যেটা ওই বাক্যের ক্রিয়া সম্পাদন করছে। তাহলে এক্সাম্পল আমরা কি পাচ্ছি এখানে দেখো, হি ওয়াজ এ গ্রেট সিঙ্গার। এখানে দেখো রেড ইন কালার একটা দেওয়া আছে তোমাদেরকে হাইলাইট করার জন্য, হি। তো হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, কারণ এই বাক্যের যে ক্রিয়া অর্থাৎ হওয়া, সে অর্থাৎ ছিল, এই ছিল শব্দটা সম্পন্ন হচ্ছে কার দ্বারা? হি এর দ্বারা, যার কারণে হি এখানে এই বাক্যের সাবজেক্ট। ঠিক আছে, অর্থাৎ সে ছিল একজন মহান গায়ক। তাহলে কে ছিল? সে ছিল। আচ্ছা, এর পরবর্তী যেই উদাহরণটা দেওয়া আছে এখানে খেয়াল করো, আফটার লাঞ্চ আই উইল কল দেম। ঠিক আছে, এখানে আফটার লাঞ্চ এটা একটা ফ্রেজ, পরবর্তীতে যে বাক্যটা দেওয়া আছে আই উইল কল দেম। ঠিক আছে, এখানে আই উইল কল অর্থাৎ তাদেরকে ডাকবো, এই বাক্যের মধ্যে ক্রিয়াটা হচ্ছে ডাকা, এই ডাকা ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে কার দ্বারা? আই। ঠিক আছে, তাহলে আমরা উভয় বাক্যে সাবজেক্ট কি জিনিস এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তোমাদেরকে একটু সংক্ষিপ্ত ভাবে জানিয়ে রাখি সাবজেক্ট কিভাবে আমরা শনাক্ত করব কোন একটা সেন্টেন্স থেকে। সেটা হচ্ছে যখন আমরা কোনো বাক্যের ক্রিয়াকে, ইংরেজি বাক্যের ক্রিয়াকে হু দ্বারা প্রশ্ন করব, তখন যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে কি ওই উক্ত বাক্যের ক্রিয়া। তাহলে এখানে উভয় বাক্যকে যদি আমরা হু দ্বারা প্রশ্ন করতে, অর্থাৎ হি ওয়াজ এ গ্রেট সিঙ্গার, ছিল, ওয়াজ কে যদি আমরা প্রশ্ন করি কে ছিল, তাহলে আমরা উত্তর পাচ্ছি কি? হি। তাহলে হি হচ্ছে উক্ত বাক্যের সাবজেক্ট। পরবর্তী বাক্যটা দেখো, আই উইল কল দেম। এখানে পরবর্তী বাক্যটাতে আই উইল কল দেম, কল অর্থাৎ ডাকবো। তাহলে এই যে কে ডাকবে বা কে ডাকবে যদি আমরা প্রশ্ন করি, তাহলে উত্তর কি পাওয়া যাচ্ছে? আই। সো এখানে আইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা পেয়ে গেলাম। এবারে চলো ক্রিয়া সম্পর্কে একটা ধারণা নিই, বিকজ আজকের আমাদের যে পাঠ আলোচনা হবে এই পাঠের মূল আলোচ্য বিষয় হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে হোয়াট ইজ ভার্ব? A verb is a word that expresses an action or a state of being of a person or thing. ভার্ব হলো এমন একটা শব্দ যেটা কোনো বাক্যের that expresses an action, যেটা একটা কাজ প্রকাশ করে, কোন একটা ক্রিয়া প্রকাশ করে, or state of being of a person or thing, অথবা কোনো ব্যক্তি বা বস্তুর যে একটা অবস্থান, সে কি অবস্থায় আছে, এই থাকাটা স্টেট অফ বিং, এই থাকাটা প্রকাশ করে। তো এরকম কাজ এবং থাকা, কোনো বস্তু বা ব্যক্তির যে থাকাটা অবস্থানটা প্রকাশ করে, এটাই হচ্ছে কি ভার্ব বা ক্রিয়া।
তাহলে দেখো এক্সাম্পল এখানে কি দেখা আছে, শি ওয়াকড টু দা স্টোর, সে একটা দোকানে গেল। এখানে বাক্যের মধ্যে যে অ্যাকশনটা সম্পন্ন হলো অর্থাৎ যাওয়া, ঠিক আছে, এই অ্যাকশনটা সম্পন্ন হলো কোন শব্দ দিয়ে, অর্থাৎ ওয়াক। আচ্ছা, তাহলে ওয়াক এই শব্দটা হচ্ছে এই বাক্যের ক্রিয়া, অর্থাৎ হাঁটা, যে হাঁটার যে কাজটা সম্পন্ন হচ্ছে এই কাজটা আমরা কোন শব্দ দ্বারা বুঝতে পারছি, ওয়াক। ঠিক আছে, তাহলে যার কারণে ওয়াক এখানে হচ্ছে একটা ভার্ব। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখো এখানে, আই উইল প্লে দা পিয়ানো, আমি পিয়ানোটি বাজাবো। এখানে প্লে শব্দের অর্থ কিন্তু খেলা নয়, এখানে চালনা করা অথবা বাজানো। তাহলে পিয়ানোটা বাজাচ্ছে কে, আই। তো এই যে পিয়ানো বাজানো, পিয়ানোটাকে যে বাজানো হচ্ছে, এই বাজানো বিষয়টা আমরা বুঝতে পারছি যে শব্দটা, সেটা হচ্ছে কি প্লে। তো প্লে হচ্ছে এখানে ভার্ব। এখানে উইলটাকেও রেড কালার করা হয়েছে এই কারণে যে উইলটাও ভার্ব, তবে উইলটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, যেটা প্লে ভার্বের মুড প্রকাশ করছে। ওকে, তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে এই স্লাইড থেকে আমরা প্রাথমিক একটা ধারণা পেয়ে গেলাম। তাহলে এই দুটোর মধ্যে রিলেশনটা কি, সেটাই হচ্ছে আজকে পাঠের আলোচ্য বিষয়। আমাদের সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা বাক্যের মধ্যে যখন আমরা ইউজ করি সাবজেক্ট এবং ভার্বকে, তখন দুটোর মধ্যে একটা সমন্বয় সাধন করতে হয়। আচ্ছা, তাহলে হোয়াট ইজ সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট, চলো তাহলে জেনে ফেলি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সিম্পলি ইমপ্লাইজ দ্যাট, সাবজেক্ট এবং ভার্বের সাধারণ অর্থে বোঝায় যে the subject and verb must agree in number, that is singular or plural, and person. সাবজেক্ট এবং ভার্ব মানে যেটাকে বলা হয় নাম্বার, ব্যাকরণে নাম্বার অর্থ হচ্ছে বচন, তাহলে বচন এবং পার্সন, ঠিক আছে, এই দুটোর অর্থ অনুযায়ী বা এই দুটোর মধ্যে সামঞ্জস্য রেখে সাবজেক্ট এবং ভার্বকে ব্যবহার করা, এর নামই হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দিস মিনস, এর অর্থ হচ্ছে বোথ নিড টু বি সিঙ্গুলার অর বোথ নিড টু বি প্লুরাল, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব উভয়টাকেই হয় সিঙ্গুলার হতে হবে অথবা উভয়টাকেই প্লুরাল হতে হবে। একটা সিঙ্গুলার একটা প্লুরাল, বা একটা প্লুরাল একটা সিঙ্গুলার, এরকম হলে সেই বাক্যটাকে সঠিকভাবে আমরা বিবেচনা করতে পারবো না। তাহলে সাবজেক্ট এবং ভার্ব এই দুটোকে অবশ্যই সিঙ্গুলার অথবা এই দুটোকে অবশ্যই প্লুরাল হতে হবে, এবং and person should also be followed, এবং এ দুটোর ভেতরে পার্সনেরও একটা সামঞ্জস্য আমাদের বিধান করতে হবে। এটাই হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ নাম্বার এবং পার্সন এই দুটোর সমন্বয় সাধন করাটার নামই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সরি। আচ্ছা, এক্সাম্পলে আমরা খেয়াল করো, কিছু এক্সাম্পল আমরা এখানে দেখছি। শি লাইকস ভেজিটেবলস, সে ভেজিটেবল পছন্দ করে, শাকসবজি পছন্দ করে। এখানে পছন্দ করাটা হচ্ছে অ্যাকশন। এই অ্যাকশনটার আমরা একটু আগে যেটা জেনেছি যে অ্যাকশন ওয়ার্ড, যেটা কোনো বাক্যের ক্রিয়া যেটা সম্পাদন করে, যেই শব্দ দ্বারা প্রকাশ পায়, ক্রিয়াটা প্রকাশ পায়, সেই শব্দটাই হচ্ছে কি ভার্ব। এবং এই ভার্বটা যে সম্পাদন করে, অর্থাৎ এই ভার্বটি যদি আমরা কে দ্বারা প্রশ্ন করি, অর্থাৎ কে পছন্দ করে, উত্তর পাচ্ছি আমরা কি শি, সে পছন্দ করে। তাহলে সি এখানে হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আর ভার্বের মধ্যে সম্পর্কটা দেখো ঠিক আছে কিনা। সাবজেক্ট যেহেতু এখানে সিঙ্গুলার এবং থার্ড পারসন, যার কারণে লাইক ভার্বটার সাথে এস যুক্ত করা হয়েছে, অর্থাৎ লাইক ভার্বটাকেও আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার এ রূপান্তর করেছি। আচ্ছা, পরবর্তীতে দেখো আই হ্যাভ আন্ডারস্টুড অ্যাসাইনমেন্ট। ওকে, তাহলে এখানে খেয়াল করো আইটা কি ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন হওয়ার কারণে এখানে আই এর সাথে কি ব্যবহার করা হয়েছে, হ্যাভ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আই এর সাথে কিন্তু এখানে হ্যাজ ব্যবহার করা হয়নি, যদিও বা সিঙ্গুলার, কারণ এখানে পারসনটা কি ফার্স্ট পারসন। ওকে, তাহলে আই হ্যাভ আন্ডারস্টুড দ্য অ্যাসাইনমেন্ট। তাহলে এখানেও ভার্বের সাথে সাবজেক্টের একটা আমরা রিলেশন বুঝতে পারছি, যে এটা এই কারণে সরি সাবজেক্ট অফ ফার্স্ট পারসন হওয়ার কারণে কি হয়েছে, এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার এক্সাম্পল, দিস ক্লোথস আর টু স্মল ফর মি। এখানে ক্লোথস এস যুক্ত করার কারণে, ক্লোথ একটা সিঙ্গুলার সাবজেক্ট, তার সাথে এস যুক্ত করার কারণে এটা প্লুরাল হয়ে গিয়েছে, যার কারণে পরবর্তী যে ভার্বটা আছে এই ভার্বটাও আমরা এখানে কি প্লুরাল ভার্ব ব্যবহার করেছি, দ্যাট ইজ আর। আমরা এখানে কিন্তু ইজ ব্যবহার করি না, যদি করতাম তাহলে সেন্টেন্সটা আমাদের কি হতো, ভুল হয়ে যেত। তাহলে দিস ক্লোথস আর টু স্মল ফর মি। আচ্ছা, এর পরবর্তীতে দেখো কি আছে, সুগার এন্ড ফ্লোর আর নিডেড ফর দ্য রেসিপি। এখানে দুটো সিঙ্গুলার সাবজেক্ট, খেয়াল করো সিঙ্গুলার সাবজেক্টই আছে এখানে, কিন্তু সুগারস বা ফ্লোরস এভাবে আমরা বলিনি, যদিও এটা হয় না। আচ্ছা,
তো সুগার এন্ড ফ্লাওয়ার, চিনি এবং ময়দা। তাহলে সুগার এবং ফ্লাওয়ার দুটো সিঙ্গুলার সাবজেক্ট একই সাথে যুক্ত হওয়ার কারণে, এন্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে এটা কি হয়ে গিয়েছে, একটা প্লুরাল সাবজেক্ট হয়ে গিয়েছে, যার কারণে পরবর্তী যে ভার্বটা আছে অর্থাৎ বি ভার্ব, এটাও আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করেছি, দ্যাট ইজ আর। ঠিক আছে, তাহলে সুগার এন্ড ফ্লাওয়ার আর নিডেড ফর দ্য রেসিপি। আচ্ছা, পরবর্তীতে দেখো নেদার গ্রে নর হোয়াইট ইজ মাই ফেভারিট কালার। এখানেও দুটো সিঙ্গুলার সাবজেক্ট, দ্যাট ইজ গ্রে এন্ড হোয়াইট। ওকে, ধূসর এবং সাদা রং, এ দুটো আলাদা সাবজেক্ট যুক্ত হয়েছে কি দ্বারা, নেদার নর দ্বারা। তো এখানেও নেদার নর দ্বারা যুক্ত হওয়ার কারণে পরবর্তী যে ভার্বটা ব্যবহার করা হয়েছে ইজ। তো এরকম আমরা প্রত্যেকটা এক্সাম্পলে দেখছি যে সাবজেক্ট এর পরিবর্তনের সাথে সাথে ভার্বেরও পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে ভার্বের যে পরিবর্তনটা, এই বিষয়টাই হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে, এক্ষেত্রে নাম্বার এবং পার্সন এই দুটো বিষয়ই মূলত বিবেচ্য আমাদের কাছে থাকবে। ঠিক আছে, তাহলে চলো আমরা তাহলে বেসিক যে বিষয়টা সেটা আমরা কি জানবো, যে সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব। এই দুটি বিষয় সবসময় মনে রাখতে হবে, সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব। ঠিক আছে, এই দুটোর সমন্বয় যদি না হয় তাহলে আমাদের বাক্যটা কিন্তু পরিপূর্ণ বা সুসম্পন্ন হবে না। আচ্ছা, লেটস লার্ন সাম মোর রুলস অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। পূর্ববর্তী যে ক্লাসটা ছিল সেই ক্লাসে আমরা বেশ কিছু নিয়ম সম্পর্কে জেনেছি। আজকে আমরা আরো নতুন কিছু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস সম্পর্কে জেনে নিই, চলো। রুল নাম্বার 7 কি বলছে দেখো, রুল নাম্বার 7 এ এদার অর নেদার নর দুটো কনজাংশন এখানে দেওয়া হয়েছে। এই দুটোর ক্ষেত্রে, এই দুটো যখন কোনো সাবজেক্টকে যুক্ত করে, দুটো আলাদা সাবজেক্টকে সিঙ্গুলার সাবজেক্টকে যুক্ত করে, তখন ভার্বের রূপান্তরটা কিভাবে হয় আমরা আজকে একটু জেনে নিই। কি বলছে দেখো, these two conjunctions add subjects in two ways and verb is used accordingly। এই দুটো কনজাংশন সাবজেক্টকে যুক্ত করে দুটো ভিন্ন ভাবে এবং সে অনুযায়ী কিন্তু ভার্ব ব্যবহৃত হয়। তাহলে কিভাবে সেটা, এক নাম্বার হচ্ছে কি either সিঙ্গুলার সাবজেক্ট, যদি either এর পরে সিঙ্গুলার সাবজেক্ট এবং or এর পরেও সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয়, তাহলে পরবর্তী ভার্বটা কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। বোঝা গেছে, either সিঙ্গুলার সাবজেক্ট অর সিঙ্গুলার সাবজেক্ট, যেরকম either অর দ্বারা দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয় তাহলে কি হবে, পরবর্তী ভার্বটা হবে কি, সিঙ্গুলার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো খেয়াল করো কি লেখা আছে, either প্লাস সিঙ্গুলার সাবজেক্ট অর প্লাস প্লুরাল সাবজেক্ট। এখানে কিন্তু একটু পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্ট দুটো আলাদা নাম্বার এখানে যুক্ত হয়ে গেল, যার কারণে কিন্তু পরবর্তী ভার্বটাও একটু রূপান্তর হবে। তাহলে পরবর্তী ভার্বটা কি হবে, প্লুরাল ভার্ব, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট অলওয়েজ ফলোজ অর। ঠিক আছে, দুটো সাবজেক্ট যদি either অর বা নেদার নর দ্বারা যুক্ত হয়, ঠিক আছে, তাহলে সবসময় মনে রাখবে যে প্লুরাল সাবজেক্টটা সবসময় পরে ব্যবহৃত হবে, অর্থাৎ অর এর পরে প্লুরাল সাবজেক্ট বসবে এবং প্লুরাল সাবজেক্ট অনুযায়ী পরবর্তী ভার্বটাও ব্যবহৃত হবে। একটা উদাহরণ আমরা দেখে নিই, এদার টুম্পা অর হার ব্রাদার হ্যাজ টেকেন ইট। হয় টুম্পা নয় তার ভাই এই বিষয়টা এটা নিয়েছে। তাহলে এখানে দেখো এদার এর পরে টুম্পা সিঙ্গুলার সাবজেক্ট, অর এর পরে হার ব্রাদার এটাও কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট এবং থার্ড পারসন দুটোই। তাহলে যার কারণে পরবর্তী ভার্বটা কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। অর্থাৎ যদি এদার অর নেদার নর দ্বারা দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয় এবং সেগুলো যদি থার্ড পারসন হয় তাহলে পরবর্তী ভার্বটাও কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ হ্যাজ। ওকে, আচ্ছা তারপরে কি দেখো, এদার টুম্পা অর হার ব্রাদার্স হ্যাভ টেকেন ইট। এখানে আবার খেয়াল করো আমরা একটু পরিবর্তন করে দিয়েছি, এদার টুম্পা অর হার ব্রাদার্স, অর্থাৎ পরবর্তী ভার্বটা কিন্তু প্লুরাল, সাবজেক্টটা কিন্তু প্লুরাল, যার কারণে ভার্বটাও প্লুরাল হয়ে গিয়েছে, দ্যাট ইজ হ্যাভ বসেছে। তাহলে তোমরা বুঝতে পারছো বিষয়টা নিশ্চয়ই, যে এদার অর নেদার নর দ্বারা যদি দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, আর যদি একটা সিঙ্গুলার একটা প্লুরাল হয় সেক্ষেত্রে প্লুরাল সাবজেক্টটা পরবর্তীতে বসবে এবং ওই প্লুরাল অনুযায়ী পরবর্তী ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। আচ্ছা তাহলে চলো পরবর্তী রুলস কি বলছে আমাদেরকে দেখে নিই। কালেকটিভ নাউন্স আর ইউজুয়ালি সিঙ্গুলার এন্ড সো সিঙ্গুলার ভার্ব ইজ ইউজড আফটার ইট। আমরা জানি কালেকটিভ নাউন হচ্ছে কি, যে এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিবাচক নাম। তাহলে এরকম কোন এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সমষ্টিবাচক নাম
দ্যাট ইজ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যদি কোনো সাবজেক্ট হিসেবে, কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তাহলে ওই সাবজেক্টটাকে আমরা সাধারণত সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরে নিই, এবং পরবর্তী ভার্বটাও সিঙ্গুলার ব্যবহার করা হয়। এখানে একটা এক্সাম্পল আমরা দেখে নিই যে দ্য কমিটি মিটস হেয়ার এভরি সানডে। তাহলে কমিটি এখানে একটা কালেকটিভ নাউন, ঠিক আছে, একটা সমষ্টি বোঝায়, একটা দল বোঝায়, গোষ্ঠী বোঝায়, যার কারণে পরবর্তী যে ভার্বটা অর্থাৎ মিট এর সাথেও কিন্তু এস যুক্ত করে এটাকে সিঙ্গুলার করে দেওয়া হয়েছে। 2 নাম্বার এক্সাম্পলটা দেখো, দ্য জুরি হ্যাজ ফাইনালি রিচড এ ডিসিশন। এখানে জুরিটাও হচ্ছে একটা কালেকটিভ নাউন, কয়েকজন ব্যক্তির সমষ্টি যারা বিচারক হিসেবে কাজ করছে। তাহলে জুরিটা যেহেতু এখানে কালেকটিভ নাউন, সমষ্টিবাচক একটা নাম বোঝাচ্ছে, তার কারণে পরবর্তী যে ভার্বটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু হ্যাজ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, দ্যাট ইজ সিঙ্গুলার ভার্ব। আচ্ছা, তাহলে কালেকটিভ নাউন্স পরবর্তীতে কি বলছে দেখো, কালেকটিভ নাউন্স ক্যান অলসো বি প্লুরাল ডিপেন্ডিং অন মিনিং। অর্থাৎ অর্থ অনুযায়ী কালেকটিভ নাউনটা কিন্তু একটু আবার মাঝে মাঝে প্লুরালও হতে পারে, কিন্তু অর্থটা কি তখন কি হবে, তখন সমষ্টিগত অর্থ বোঝাবে না, তখন ব্যক্তিগত অর্থ বোঝাবে, ব্যক্তি স্বতন্ত্র অর্থ বোঝাবে। অর্থাৎ ওই একই শব্দ দ্বারা কখনো সমষ্টি, কখনো ওই সমষ্টির ব্যক্তিদেরকে বোঝায় বা ওই সমষ্টির সদস্যদেরকে বোঝায়। সেক্ষেত্রে অর্থটা কি হয়ে যেতে পারে, প্লুরালও হয়ে যেতে পারে, সকলকে যখন বোঝাবে। দ্য স্টাফ হ্যাভ গন দেয়ার সেপারেট ওয়েজ ফর দ্য হলিডে। এখানে স্টাফ কিন্তু একটা সমষ্টিবাচক শব্দ, কালেকটিভ নাউন, কিন্তু এইখানে যে অর্থটা প্রকাশ করছে সেটা হচ্ছে কি প্রত্যেককে বোঝাচ্ছে। সেই যে স্টাফ বলতে যে সমষ্টি বোঝাচ্ছে, ওই সমষ্টি যারা সদস্যবৃন্দ তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, যার কারণে এখানে হ্যাভ শব্দটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কি বলা আছে দেখো, ইফ কালেকটিভ নাউন রেফার্স টু নাউন অফ মাল্টিটিউড দেন প্লুরাল ভার্ব ইজ ইউজড। তাহলে কালেকটিভ নাউন দ্বারা যদি নাউন অফ মাল্টিটিউড বোঝায়, তাহলে নাউন অফ মাল্টিটিউড জিনিসটা কি একটু তোমাদেরকে এখানে বলে দিই। সেটা হচ্ছে যে নাউন অফ মাল্টিটিউড হলো কালেকটিভ নাউনের যে সদস্যগুলো রয়েছে, কোন একটা কালেকটিভ নাউন, সেই কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক যে নামটা, সেই সমষ্টির যারা সদস্য রয়েছেন সেই প্রত্যেক সদস্যকে যদি আলাদা আলাদা করে বোঝায়, তাহলে সেটাকে বলা হচ্ছে কি নাউন অফ মাল্টিটিউড, ঠিক আছে। তাহলে এরকম কালেকটিভ নাউন যখন নাউন অফ মাল্টিটিউড হিসেবে ব্যবহৃত হবে, এটা তোমাদেরকে বুঝে নিতে হবে সেন্টেন্স থেকে যে কি অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি নাউন অফ মাল্টিটিউড অর্থে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে কিন্তু ভার্বটা প্লুরাল হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরো, দ্য জুরি ওয়ার আনঅ্যানিমাস ইন দেয়ার অপিনিয়ন, ঠিক আছে। এখানে জুরি বলতে ওই যে বোর্ড, সবাই মিলে যে একটা বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডকে বোঝাচ্ছে না, এখানে জুরি বলতে ওই বোর্ডের প্রত্যেক সদস্যকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, সবাই মিলে। তাহলে দ্য জুরি অর্থাৎ বিচারক মন্ডলী যারা আছেন তারা প্রত্যেকেই আনঅ্যানিমাস ইন দেয়ার ওপিনিয়ন, তাদের মতামতে তারা সম্মত, একমত হয়েছে, ঠিক আছে। যার কারণে জুরি শব্দটা এখানে নাউন অফ মাল্টিটিউড এবং তারপরে ওয়্যার ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন রুল 9 সম্পর্কে আমরা একটু ধারণা নেই, কি বলা আছে দেখো, if two or more singular subject is combined with and the verb that follows will be plural। অর্থাৎ দুটো সিঙ্গুলার সাবজেক্ট যদি and দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হয়ে যাবে। এটা তো আমরা মোটামুটি জানি। তাহলে এক্সাম্পল দেখো, জামাল এন্ড কামাল হ্যাভ গন টু দেয়ার নেটিভ ভিলেজ। জামাল এবং কামাল দুটো সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয়েছে, যার কারণে সাবজেক্টটা কি প্লুরাল হয়ে গেছে, এবং পরবর্তী ভার্বটাও কি ব্যবহার করা হয়েছে, হ্যাভ ব্যবহার করা হয়েছে, দ্যাট ইজ প্লুরাল ভার্ব, ঠিক আছে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে দেখো, দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি আর ভিজিটিং দ্য স্কুল। এখানে হেডমাস্টার একজন ব্যক্তি এবং দ্য সেক্রেটারি আরেকজন আলাদা ব্যক্তি, তো যার কারণে দুটো আলাদা সাবজেক্ট এখানে এন্ড দ্বারা যুক্ত হয়েছে এবং পরবর্তী ভার্বটা প্লুরাল ব্যবহার করা হয়েছে, দ্যাট ইজ আর। আচ্ছা, আচ্ছা, এখানে উপরযুক্ত যে রুলসটা রয়েছে, ঠিক আছে, অ্যাবাভ মেনশন রুল, এই রুলটার একটু নতুনত্ব আছে এটার মধ্যে। দেখো, ইফ দ্য সাবজেক্ট কম্বাইন্ড উইথ অ্যান্ড ইন্ডিকেটস দ্য সেম পারসন। অর্থাৎ দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু দুটো সাবজেক্টই একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, দুটো আলাদা ব্যক্তিকে নয়। যেমন 2 নাম্বার এক্সাম্পলটাতে খেয়াল করো, দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি আর ভিজিটিং দ্য স্কুল। এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি দুজন আলাদা ব্যক্তি,
কিন্তু যদি এই দুজন আলাদা ব্যক্তি না হয়ে একজন হতো, অর্থাৎ একজনই দুটো পদ অলংকৃত করে আছেন, সেক্ষেত্রে অর্থাৎ একজন ব্যক্তি হেডমাস্টার এবং তিনিই সেক্রেটারি, যদি এরকম হয় অর্থাৎ একজন ব্যক্তি কিন্তু দুটো আলাদা পদ, এরকম যদি দুটো সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে কি হবে, দ্য ভার্ব উইল বি সিঙ্গুলার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। চলো একটা উদাহরণ দেখে নিই এখানে কি বলা আছে। দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি আর ভিজিটিং দ্য স্কুল। দুঃখিত, এখানে একটু ভুল আছে, এখানে হবে দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, এখানে আর্টিকেলটা থাকবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি, দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি আর ভিজিটিং দ্য স্কুল, ঠিক আছে। তাহলে দুটো একই ব্যক্তিকে বোঝানোর কারণে এখানে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হয়ে যাবে, ঠিক আছে, ইজ ভিজিটিং হয়ে যাবে, ইজ ভিজিটিং দ্য স্কুল। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি ইজ ভিজিটিং দ্য স্কুল। আচ্ছা, রুল নাম্বার 10, আজকের আমাদের যে ক্লাস, এই ক্লাসের সর্বশেষ রুল, সেটা হচ্ছে কি রুল নাম্বার 10। কি বলছে দেখো রুল নাম্বার 10, there are some nouns that seem singular but actually plural। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে কিছু শব্দ পাবো যে শব্দগুলো আসলে আহ, দেখতে সিঙ্গুলার কিন্তু এগুলো কিন্তু প্লুরাল, ঠিক আছে। এরকম সাবজেক্ট যখন আমরা পাবো তখন আমরা কি পরবর্তী ভার্বটাও কি করব, প্লুরাল ভার্ব করব, ঠিক আছে। ক্যাটল, পোল্ট্রি, পিপল, ফোক, জেন্ট্রি, অ্যারিস্টোক্রেসি, নবিলিটি, ভার্বিন, আরো কিছু এরকম শব্দ রয়েছে। এই শব্দগুলো হচ্ছে কি সবই প্লুরাল, কিন্তু দেখতে কিন্তু এগুলা সিঙ্গুলার মনে হয়, ঠিক আছে। তো এই রকম আরো শব্দ, এগুলো আমাদের কি মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এগুলাকে কিন্তু মনে রাখার বা রুলস অনুযায়ী শুধু বুঝলেই চলবে না, এগুলাকে মুখস্থ করে রাখতে হবে। অর্থাৎ ক্যাটল, পোল্ট্রি, পিপল, ফোক, জেন্ট্রি, অ্যারিস্টোক্রেসি, নবিলিটি, ভার্বিন, এই সব কিছুই, এই সবগুলোই আলাদা আলাদা সাবজেক্ট এবং এগুলা কিন্তু প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে। তো এরকম যখন সাবজেক্ট গুলো বোঝাবে তখন পরবর্তী ভার্বটাও কি হবে, প্লুরাল হয়ে যাবে। এখানে দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন পোল্ট্রি আর দ্য প্রিন্সিপাল ক্লাসেস অফ লাইভ স্টক, ঠিক আছে। এরকম পোল্ট্রি যে শব্দটা ব্যবহার করা হয়েছে, এরপরে কি করা হয়েছে, আর নিয়ে আসা হয়েছে, বিকজ পোল্ট্রিটা কিন্তু প্লুরাল সাবজেক্ট, ওকে, যার কারণে এখানে আর ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো দিস ফোক আর, এখানে ফোক এই শব্দটাও কিন্তু প্লুরাল, ঠিক আছে, যার কারণে পরবর্তী ভার্বটাও কি হয়েছে, এখানে প্লুরাল হয়ে গিয়েছে, অর্থাৎ দিস ফোক আর টকিং ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। there are some nouns that seems plural but actually singular, অর্থাৎ এর অপোজিট যে বিষয়টা, অর্থাৎ এমন কিছু শব্দ রয়েছে যেগুলা দেখতে প্লুরাল মনে হয় কিন্তু আসলে সিঙ্গুলার। তাহলে বিষয়টা কিন্তু একটু তোমাদের এখানে সুন্দরভাবে মাথায় রাখতে হবে, অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যেগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু আসলে প্লুরাল, আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো দেখতে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার। তাহলে সেটা আসলে যেটা হয়, অর্থাৎ যদি আসলে সেটা সিঙ্গুলার হয় তাহলে সেই অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে সিঙ্গুলার, এবং সেটা আসলে যদি প্লুরাল হয় তাহলে সেই অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে কি প্লুরাল। তাহলে সেরকম কিছু শব্দ এখানে দেওয়া আছে দেখো, ম্যাথমেটিক্স, নিউজ, পলিটিক্স, ফিজিক্স, ভায়ারাবাউটস, ক্রাইসিস, এটসেট্রা। এই বিষয়গুলা বা এই সাবজেক্ট গুলো হচ্ছে কি আদতে প্লুরাল, ঠিক আছে, সরি আদতে সিঙ্গুলার, এগুলাকে দেখতে প্লুরাল মনে হয় কিন্তু এগুলা কি সিঙ্গুলার, যার কারণে এর পরবর্তী ভার্বটাও কি করতে হবে, সিঙ্গুলার ব্যবহার করতে হবে। এক্সাম্পল অনুসারে দেখো এখানে কি দেওয়া আছে, ম্যাথমেটিক্স ডেভেলপস ওয়ান্স অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এখানে ওয়ান্স এটা হবে পজিটিভ, ঠিক আছে। ম্যাথমেটিক্স ডেভেলপস, এখানে ডেভেলপ কিন্তু ব্যবহার করা হয় নাই, যদিও ম্যাথমেটিক্স শব্দটা শুনতে মানে বলতে বা শুনতে প্লুরাল মনে হয়, তাও কিন্তু আমরা আসলে এটা প্লুরাল নয়, এটা হচ্ছে কি সিঙ্গুলার, অর্থাৎ এই সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার কারণে পরবর্তী ভার্বটাও কি ভার্বের সাথে কি করা হয়েছে, এস বাই এস যুক্ত করা হয়েছে। আচ্ছা, দ্য ক্রাইসিস হ্যাজ চেঞ্জ দ্য ওভারঅল কন্ডিশন অফ দ্য কান্ট্রি, ক্রাইসিস শব্দটা এটাও কিন্তু শুনতে প্লুরাল কিন্তু আসলে এটা কি সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই বিষয়টা, যে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো সিঙ্গুলার কিন্তু আসলে প্লুরাল, তাহলে তারা যদি প্লুরাল হয় তাহলে সে অনুযায়ী ভার্বটাও আমার প্লুরাল হবে, এবং কিছু কিছু সাবজেক্ট আছে যারা আসলে শুনতে প্লুরাল কিন্তু আদতে বা আসলে তারা হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে সে অনুযায়ী আমার পরবর্তী ভার্বটাও কি করতে হবে, সিঙ্গুলার করতে হবে।
এই হচ্ছে এই রুলের মূল বিষয়। তাহলে আমাদেরকে এই রুলসটা মনে রাখার ক্ষেত্রে মূলত শব্দগুলো মনে রাখতে হবে যে কোনটা কি, কোন শব্দটা কি বোঝাচ্ছে, এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো তাহলে কয়েকটা ইভ্যালুয়েশন আমরা করে ফেলি। এখানে দেখো দ্য আর্মি, গ্যাপ দেওয়া আছে, তারপরে হ্যাজ লেখা আছে, অর্থাৎ এখানে আসলে কি হবে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে। অ্যাটাকড দ্য এনিমি রিসেন্টলি। ঠিক আছে, এখানে আর্মিটা কি একটা কালেকটিভ নাউন। ঠিক আছে, তাহলে কালেকটিভ নাউন হিসেবে আমরা জানি যে কালেকটিভ নাউন গুলো সাধারণত সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা সিঙ্গুলার ভাবে ব্যবহার করব, অর্থাৎ দ্য আর্মি হ্যাজ অ্যাটাকড দ্য এনিমি রিসেন্টলি। আবার তোমরা খেয়াল করো, আর্মি শব্দটা কিন্তু নাউন অফ মাল্টিটিউড হিসেবেও ব্যবহার করা যায়। অর্থাৎ যদি এটা নাউন অফ মাল্টিটিউড হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ আর্মি বলতে প্রত্যেকটা আর্মির সদস্যকে বোঝায় আলাদা আলাদা করে, সবাই মিলে, তখন কি করতে হবে, এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে। এই দুটো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। যদি বাক্যের মধ্যে কালেকটিভ নাউন ব্যবহৃত হয় তাহলে সিঙ্গুলার সাবজেক্ট ব্যবহার করতে হবে, কিন্তু সেই কালেকটিভ নাউন দ্বারা যদি নাউন অফ মাল্টিটিউড বোঝায়, অর্থাৎ প্রত্যেকটা সদস্যকে আলাদা আলাদা করে বোঝায় বা মিলে সবাইকে বোঝায়, তখন কি করতে হবে, ভার্বটা কিন্তু প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে আমরা কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার করি তাহলে হ্যাজ ব্যবহার করব, আর নাউন অফ মাল্টিটিউড হিসেবে ব্যবহার করলে কি করব, হ্যাভ ব্যবহার করব। আচ্ছা, নেদার দিস ড্রাইভার নর দ্য আদার ওয়ান্স। ঠিক আছে, তাহলে আমরা রুলসটা সম্পর্কে কি জানি যে এদার অর নেদার নর দ্বারা যদি দুটো সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, আর যদি একটা সিঙ্গুলার একটা প্লুরাল হয় তাহলে পরবর্তী ভার্ব অর্থাৎ প্লুরাল ভার্ব অনুযায়ী ভার্ব ব্যবহার হতে হবে। তাহলে এখানে আমরা কি দেখছি যে নেদার দিস ড্রাইভার এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, নর দ্য আদার ওয়ান্স এবং অন্যরা, তাহলে এটা কিন্তু প্লুরাল, তাহলে একটা সিঙ্গুলার একটা প্লুরাল এখানে চলে আসছে, তাহলে পরবর্তী ভার্ব অর্থাৎ প্লুরাল অনুযায়ী ভার্বটা এখানে ব্যবহার করতে হবে, দ্যাট ইজ আর, অথবা ওয়ারও ব্যবহার করতে পারি। তাহলে নেদার দিস ড্রাইভার নর দ্য আদার ওয়ান্স আর ড্রাইভিং রেকলেসলি। ঠিক আছে, অথবা ওয়ার ড্রাইভিং রেকলেসলি। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বারটাতে খেয়াল করো, দ্য ফাউন্ডার এন্ড চেয়ারম্যান গ্যাপ দি লুক ওভার দ্য ম্যাটার। এখানে লুক বড় হাতে চলে আসছে, এটা ছোট হাতের হবে। দ্য ফাউন্ডার এন্ড চেয়ারম্যান। ঠিক আছে, এখানে ফাউন্ডার বলতে কি প্রতিষ্ঠাতা, এবং চেয়ারম্যান দুটো ব্যক্তি বা দুটো পদ একই ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ যিনি ফাউন্ডার তিনি হচ্ছেন কি চেয়ারম্যান। ঠিক আছে, তাহলে যেহেতু দুটো আলাদা সিঙ্গুলার নাউন এন্ড দ্বারা যুক্ত হয়েছে, সেই হিসেবে এখানে প্লুরাল হওয়ার কথা ছিল, কিন্তু আসলে এখানে প্লুরাল হবে না, বিকজ দুটো আলাদা বিষয়ই দুটো আলাদা নামই একই ব্যক্তিকে বোঝাচ্ছে, যার কারণে এখানে হবে কি ভার্বটাও সিঙ্গুলার হয়ে যাবে। দ্য ফাউন্ডার এন্ড দ্য চেয়ারম্যান ইজ লুকিং ওভার দ্য ম্যাটার হবে, এখানে আসলে লুকিং হবে, লুকিং ওভার দ্য ম্যাটার। আচ্ছা, ওকে, 4 নাম্বার এক্সাম্পলটা দেখো, দ্য নিউজ। ওকে, আমরা যেটা জেনেছিলাম এর আগে যে কিছু কিছু শব্দ আছে যেগুলো শুনতে সিঙ্গুলার কিন্তু আসলে প্লুরাল, আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো শুনতে প্লুরাল আসলে সিঙ্গুলার, তাহলে সেগুলা কি করব আমরা, তার মিনিং বা সেটা আসলে যে অর্থ বহন করে সেই অনুযায়ী আমাদেরকে এখানে ভার্ব ব্যবহার করতে হবে। তো নিউজ শব্দটা শুনতে প্লুরাল মনে হচ্ছে যে নিউজ এস যুক্ত হয়েছে একটা, কিন্তু আসলে নিউজ কিন্তু সিঙ্গুলার একটা সাবজেক্ট, যার কারণে আমরা এখানে কি ব্যবহার করব, ভার্বটাও কি করব, সিঙ্গুলার করব, অর্থাৎ দ্য নিউজ হ্যাজ পাবলিশড ইন দ্য ডেইলি সান। আচ্ছা, পরবর্তীতে দেখো 5 নাম্বারটা কেটল। এটাও ওই একই নিয়মটার মধ্যে পড়ে, অর্থাৎ এমন কিছু শব্দ আছে যেগুলা আহ, কি বলে সিঙ্গুলার, শুনতে সিঙ্গুলার কিন্তু আসলে সেগুলো প্লুরাল। তাহলে কেটল এটা শুনতে সিঙ্গুলার কিন্তু আসলে এটা প্লুরাল, যার কারণে কেটল আর গ্রেজিং ইন দা ফিল্ড। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই রুলস গুলো খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য, এবং তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো সঠিকভাবে উপস্থাপন করার জন্য। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে তোমাদের সরাসরি কোনো প্রশ্ন থাকবে না, তবে এটা যেহেতু রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে সম্পৃক্ত, তাই তোমাদের এই বিষয়টা জেনে থাকতে হবে, যাতে করে তোমরা রাইট ফর্ম অফ ভার্বস যেই প্রশ্নগুলো রয়েছে এগুলো সঠিকভাবে সম্পাদন করতে পারো। এবং তোমাদের আরো দুটো আইটেম আছে, সেটা হচ্ছে উইথ ক্লু এবং উইদাউট ক্লু। উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে কিন্তু প্রচুর পরিমাণে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড প্রশ্ন সেখানে গ্যাপ থাকে।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকে, যার কারণে তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই বিষয়টা সঠিকভাবে সুন্দরভাবে আয়ত্ত করতে হবে এবং আরো প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে তোমাদের যেসব বাজারে পাওয়া যায় যেসব ভালো কিছু গাইড বই আছে, এই গাইড বইগুলো তোমরা অনুশীলন করতে পারো। তাতে করে হবে কি তোমাদের এই বিষয়টা মনে থাকবে, স্মরণ থাকবে, যে কোনো প্রশ্ন আসুক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে এই বিষয়গুলো তোমরা অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা আজ পর্যন্ত টোটাল 10টা রুলস শিখেছি। এই 10টা রুলস যদি আমরা আয়ত্ত করতে পারি, আশা করি আমাদের মোটামুটি বেশ এগিয়ে থাকবো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করছি। সৃষ্টিকর্তার প্রতি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দরভাবে আমরা আমাদের ক্লাসগুলো কন্ডাক্ট করছি এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই করোনাকালীন সময়ে সব সময় সতর্ক থাকবে, মাস্ক ব্যবহার করবে। সে তোমাদেরকে তোমাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড বাই এভরিবডি।